আজকের আলোচনায় আমরা রবিন শর্মার ওই বিখ্যাত বই দ্য 5 AM ক্লাব ওটার গভীরে একটু ঢোকার চেষ্টা করব। হ্যাঁ, ঠিক। আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো তো এই বইয়ের কিছু একেবারে মূল ধারণাগুলো তুলে ধরেছে। আর এর যে মূল কথাটা, যে ভোর 5টায় ঘুম থেকে ওঠা কিভাবে জীবন বদলে দিতে পারে, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। একদম। আর আমরা চেষ্টা করব বুঝতে যে কেন লেখকই ভোর 5টার সময়টাকে এতটা গুরুত্ব দিচ্ছেন, এর পেছনে দর্শনটা কি। এটা তো শুধু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা নয়, এর পেছনে একটা স্ট্রাকচার আছে, একটা কাঠামো আছে। ঠিক, সূত্রগুলোতেও তো সেটাই বলা হয়েছে যে এটা শুধু একটা অভ্যাস নয়, বরং একটা জীবন ব্যবস্থাপনার কৌশল, তাই না? হ্যাঁ, ঠিক তাই। একটা লাইফ ম্যানেজমেন্ট সিস্টেম আর কি। আচ্ছা, তাহলে চলুন শুরু করি ওই সময়টা দিয়ে। ভোর 5টা, যখন চারপাশটা একদম শান্ত থাকে, পৃথিবী তখনও ঘুমে। সূত্রগুলো তো যেমন বলছে ওই সময়টা নাকি অদ্ভুত শান্ত, কোনো হইচই নেই। এই ভাবনাটাই তো বেশ অন্যরকম। যখন অন্যরা ঘুমাচ্ছে, আপনি জেগে উঠছেন নতুন সম্ভাবনার সামনে। হ্যাঁ, লেখক এটাকে বলছেন একটা ব্যক্তিগত অভয়ারণ্য, একটা নিজের একান্ত সময়। তখন তো কোনো ফোন কল নেই, ইমেলের চাপ নেই, বাইরের কোনো ডিস্টারবেন্স নেই আর কি। আচ্ছা, পুরো ফোকাসটা নিজের উন্নতির জন্য ব্যবহার করার সুযোগ। আর বইয়ের গল্পটাও তো এই আইডিয়াটা নিয়েই, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই যে একজন শিল্পী আর একজন উদ্যোক্তার গল্পটা। ঠিক, একজন শিল্পী যিনি বাইরে থেকে সফল, কিন্তু ভেতরে ভেতরে একটু সৃজনশীলতার সংকটে ভুগছেন। আর একজন উদ্যোক্তা যিনি অনেক চেষ্টা করেও ঠিক যেমন সাফল্য চান তেমন পাচ্ছেন না। দুজনেই একটু দিশেহারা। আর তখনই তাদের জীবনে আসেন ওই রহস্যময় ধনী ব্যক্তিটি, দ্য স্পেল বাইন্ডার। হ্যাঁ, মোহন জাদুকার। তিনি একরকম মেন্টরের ভূমিকায় আসেন। আর এই চরিত্রটাই তাদের ধীরে ধীরে পরিচয় করিয়ে দেন দ্য 5 AM ক্লাবের ধারণার সাথে। সূত্রগুলো বলছে এই স্পেল বাইন্ডার আসলে লেখকের নিজের চিন্তাভাবনাগুলোই গল্পের ছলে বলছেন। ও আচ্ছা, গল্পের মাধ্যমে আইডিয়াগুলো দেওয়া হয়েছে। হ্যাঁ, গল্পটা একটু রূপকথার মতো শোনাতে পারে, কিন্তু এর ভেতরের মেসেজটা খুব পরিষ্কার। মূল আইডিয়াটা হলো ভোর 5টায় উঠে প্রথম 1 ঘন্টা ওই সময়টাকে নিজের বিকাশে কাজে লাগানো। এই 1 ঘন্টাটাকেই তো উনি বলছেন ভিক্টরি আওয়ার, বিজয়ী মুহূর্ত। একদম, ভিক্টরি আওয়ার। সূত্রগুলো এটাই বলছে যে দিনের এই প্রথম ঘন্টাটা যদি আমরা ঠিকমতো কাজে লাগাতে পারি, জিতে নিতে পারি, তাহলে বাকি দিনটা নাকি আমাদের নিয়ন্ত্রণে চলে আসে। ওয়াও, ইন্টারেস্টিং কনসেপ্ট। জীবনে সব ক্ষেত্রে এগিয়ে থাকার চাবিকাঠি বলছেন এটাকে। হ্যাঁ, কিন্তু এই 1 ঘন্টা, এটাকে কিভাবে ব্যবহার করতে হবে? এখানেই তো ওই 20-20-20 ফর্মুলাটা আসছে, তাই না? ঠিক ধরেছেন। এটাই হলো বইটার অন্যতম মূল কৌশল। ওই 1 ঘন্টার ভিক্টরি আওয়ারকে 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রতিটা ভাগ 20 মিনিটের। আচ্ছা, প্রথম 20 মিনিট হলো মুভ, শারীরিক নড়াচড়া বা ব্যায়াম। ব্যায়াম ভোরবেলা উঠে? হ্যাঁ, এর পেছনে সায়েন্টিফিক যুক্তিও আছে। ভোরে উঠে যদি একটু শরীরচর্চা করা যায়, ধরুন দৌড়ানো বা জোরে হাঁটা বা যে কোনো কার্ডিও, যাতে একটু ঘাম ঝরে, এটা নাকি কর্টিসল স্ট্রেস হরমোন, সেটা কমাতে সাহায্য করে। ও আচ্ছা, স্ট্রেস কমে যায়। হ্যাঁ, আর একই সাথে ভালো হরমোন যেমন ডোপামিন, সেরোটোনিন, এগুলোর নিঃসরণ বাড়ে, ফলে মনটা সতেজ হয় আর সারাদিনের জন্য এনার্জি আর ফোকাস তৈরি হয়। তার শুরুতেই শরীর আর মন দুটোকেই একেবারে চাঙ্গা করে নেওয়া। এটা তো বেশ কাজের মনে হচ্ছে। শুধু ঘুম তাড়ানো নয়, দিনের জন্য প্রস্তুত হওয়া। একদম। বেশ, তাহলে প্রথম 20 মিনিট গেল মুভে, এরপরে 20 মিনিট? দ্বিতীয় 20 মিনিট হলো রিফ্লেক্ট, মনন বা প্রতিফলন। রিফ্লেক্ট চিন্তা করা? হ্যাঁ, এই সময়টা একটু শান্ত হয়ে বসা, তাড়াহুড়ো না করে। সূত্রগুলো বলছে এই সময়টা হতে পারে ডায়েরি লেখার জন্য। ডায়েরি লেখা? আচ্ছা। হ্যাঁ, বা নিজের জীবনের লক্ষ্যগুলো নিয়ে ভাবা, দিনের প্ল্যান করা, অথবা ধরুন শুধু চুপচাপ বসে একটু মেডিটেশন করা বা গ্র্যাটিটিউড জার্নালিং, এই ধরনের কিছু। এর আসল উদ্দেশ্য হলো মেন্টাল ক্ল্যারিটি আনা, মানসিক স্বচ্ছতা আর নিজের ভেতরের যে শক্তি, সেটার সাথে সংযোগ স্থাপন করা আর কি। আত্মসচেতনতা বাড়ানো। ঠিক। লেখক মনে করেন এই নিয়মিত আত্মচিন্তা আমাদের ইমোশন কন্ট্রোলে সাহায্য করে আর জীবনের বড় লক্ষ্যের দিকে ফোকাস রাখতে সাহায্য করে। বাহ, শরীরকে অ্যাক্টিভ করার পর মনকে শান্ত করা, এটা তো দিনের জন্য দারুণ একটা ব্যালেন্স তৈরি করতে পারে।
বেশ গভীর চিন্তা। আচ্ছা, আর শেষের 20 মিনিট সেটা কিসের জন্য? শেষ 20 মিনিট হলো গ্রো, মানে শেখা বা জ্ঞানার্জন। গ্রো মানে উন্নতি। হ্যাঁ, এই সময়টায় ব্যক্তিগত বা পেশাগত উন্নতির জন্য কিছু শেখা। সূত্র অনুযায়ী এটা হতে পারে বই পড়া। ও, বই পড়া? হ্যাঁ, বা কোনো এডুকেশনাল পডকাস্ট শোনা, অডিও বুক শোনা, অনলাইন কোর্স করা বা নতুন কোনো স্কিল শেখার চেষ্টা করা। লেখকের যুক্তি হলো, প্রতিদিন নিয়ম করে মাত্র 20 মিনিট যদি শেখার পেছনে দেওয়া যায়, তাহলে সময়ের সাথে সাথে জ্ঞানের যে ভান্ডার তৈরি হয় সেটা অন্যদের থেকে অনেক এগিয়ে রাখে। এটাকে উনি বলছেন নলেজ কম্পাউন্ডিং এফেক্ট। নলেজ কম্পাউন্ডিং বা মুভ, রিফ্লেক্ট, গ্রো। শরীর, মন আর জ্ঞান, দারুণ একটা প্যাকেজ তো। হ্যাঁ, পুরো ব্যাপারটাই খুব গোছানো। এই 2020 ফর্মুলাটা শুনতে সিম্পল লাগলেও পাওয়ারফুল মনে হচ্ছে। সূত্রে তো একজন সাধারণ ছেলের বড় উদ্যোক্তা হওয়ার গল্পের কথাও বলা আছে, যেখানে এই ফর্মুলাটাই নাকি তার সাফল্যের মূল কারণ ছিল। হ্যাঁ, সূত্রগুলোতে ওই গল্পটার একটা আউটলাইন দেওয়া আছে। খুব ডিটেলস না থাকলেও মূল ব্যাপারটা হলো, ছেলেটা খুব সাধারণ অবস্থা থেকে শুরু করেছিল, মানে বিশেষ কোনো ট্যালেন্ট বা সুযোগ ছিল না। আচ্ছা, কিন্তু সে এই ভোর 5টার রুটিন আর 2020 ফর্মুলাটাকে খুব শক্ত করে ধরেছিল। প্রতিদিন ভোরে উঠে নিয়ম করে ব্যায়াম করত, তারপর নিজের লক্ষ্য পরিকল্পনা নিয়ে ডায়েরি লিখত, আর দিনের শেষে কিছু না কিছু শিখত, হয়তো বই পড়ত বা অনলাইন থেকে কিছু জানত। আর বইয়ের ভাষ্য অনুযায়ী এই যে কনসিস্টেন্সি, এই ধারাবাহিকতাই তাকে ধীরে ধীরে আত্মবিশ্বাসী, দক্ষ এবং শেষ পর্যন্ত একজন সফল উদ্যোক্তা বানিয়েছিল। রাতারাতি কিছু হয়নি, কিন্তু প্রতিদিনের ছোট ছোট কাজগুলো জমে একটা বড় পরিবর্তন এনেছে। একদম, এটাই মূল বিষয়। গল্পটা সত্যি ইন্সপায়ারিং, কিন্তু একটা প্রশ্ন আসছে মনে। এই যে ভোর 5টায় ওঠা, এটা তো বেশ কঠিন কাজ, তাই না? বিশেষ করে যারা রাতে কাজ করে বা রাত জাগতে অভ্যস্ত। হ্যাঁ, অবশ্যই। তাদের জন্য এটা কতটা বাস্তবসম্মত? এই চ্যালেঞ্জগুলো নিয়ে সূত্রে কি বলা হয়েছে? খুব ভালো প্রশ্ন। আর সূত্রগুলো কিন্তু এই কঠিন দিকটা এড়িয়ে যায়নি। লেখক নিজেও স্বীকার করেছেন যে এই অভ্যাসটা তৈরি করা শুরুতে খুবই কঠিন, মানে রীতিমতো যুদ্ধ করতে হয় নিজের সাথে। তাই তো হওয়ার কথা। প্রথম কয়েক সপ্তাহ বা মাস ভোরে অ্যালার্ম বাজলে মনে হয় আর একটু ঘুমাই, বিছানা ছাড়তে ইচ্ছে করে না, শরীর মন দুটোই পুরনো অভ্যাসে ফিরে যেতে চায়। হ্যাঁ, এটাই স্বাভাবিক। নতুন কিছু করতে গেলেই তো এটা হয়। তাহলে এই বাধাটা পার করার উপায় কি? এখানেই লেখক জোর দিয়েছেন ধৈর্য আর অধ্যবসায়ের উপর। সূত্রগুলোতে একটা বিখ্যাত কোট আছে, চেঞ্জ ইজ হার্ড এট ফার্স্ট, মেসি ইন দ্য মিডল অ্যান্ড গর্জিয়াস অ্যাট দি এন্ড। হ্যাঁ, পরিবর্তন শুরুতে কঠিন, মাঝপথে জটিল, কিন্তু শেষে অসাধারণ। ঠিক, মানে শুরুটা কঠিন লাগবে, মাঝখানের সময়টা খুব এলোমেলো কষ্টকর মনে হবে, কিন্তু শেষ পর্যন্ত লেগে থাকলে এর ফলটা হবে দারুণ সুন্দর। লেখক বলছেন প্রায় 66 দিন সময় লাগে একটা নতুন অভ্যাসকে অটোমেটিক করতে। 66 দিন? 2 মাসেরও বেশি? হ্যাঁ, এই সময়টাতেই সবচেয়ে বেশি উইল পাওয়ার লাগে। তিনি পরামর্শ দেন আস্তে আস্তে শুরু করতে, হয়তো প্রথমে 5:30 বা 5:45 থেকে শুরু করে তারপর ধীরে ধীরে 5টায় আসা। 66 দিন, এটা শুনেই তো অনেকে পিছিয়ে যেতে পারে। এই যে মেসি মিডল বা এলোমেলো মাঝের সময়টা, এটা পার করার জন্য কি কোনো টিপস বা কৌশলের কথা বলা আছে? হ্যাঁ, কিছু কৌশলের কথা বলা হয়েছে, যেমন আগের রাতে একটু তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া, মানে ঘুমের একটা নির্দিষ্ট রুটিন তৈরি করা। আচ্ছা, ঘুমের রুটিন। শোবার আগে স্ক্রিন টাইম কমানো, কারণ ফোনের নীল আলো ঘুম আসতে দেয় না। এটা ঠিক। আর একটা খুব জরুরি বিষয় হলো, আপনি কেন এই অভ্যাসটা করতে চান সেই কারণটা, মানে আপনার ওয়াই, সেটা খুব পরিষ্কার রাখা আর নিজেকে প্রতিদিন সেটা মনে করানো। নিজের কারণটা জানা। হ্যাঁ, কারণটা যত স্ট্রং হবে এই কঠিন সময়টা পার করা ততটা সহজ হবে। বইটাতে অ্যাকাউন্টেবিলিটির কথাও আছে, মানে হয়তো কোনো বন্ধুর সাথে মিলে এই চ্যালেঞ্জটা নেওয়া, যাতে একে অপরকে সাপোর্ট করা যায়। তার মানে এটা শুধু ইচ্ছাশক্তির ব্যাপার নয়, কিছু প্ল্যানিং আর স্ট্র্যাটেজিও দরকার। একদম। আচ্ছা, ধরুন কেউ এই অভ্যাসটা করে ফেলল, 66 দিন পার করল, তখন এর প্রভাব কতটা পড়তে পারে জীবনে? সূত্রে তো এটাকে শুধু টাইম ম্যানেজমেন্ট না বলে লাইফ ম্যানেজমেন্ট বলা হয়েছে। এর মানেটা কি? এটাই খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। লেখক বোঝাতে চাইছেন ভোর 5টায় ওঠা
আর ওই প্রথম ঘন্টাটা নিজের জন্য রাখা, এটা শুধু সময় ব্যবস্থাপনার কৌশল নয়, এটা আসলে নিজের জীবনটাকে আরও গভীরে গিয়ে নিয়ন্ত্রণ করার একটা উপায়। কিভাবে? কারণ ওই যে 20-20 ফর্মুলা, ওটা একই সাথে আমাদের শরীর, মুভ, মন, রিফ্লেক্ট আর মেধা বা জ্ঞান, গ্রো, এই তিনটারই যত্ন নিচ্ছে। আচ্ছা, তিনটে দিকেরই? হ্যাঁ, যখন এই তিনটে দিক শক্তিশালী হয় তখন জীবনে যে কোনো চ্যালেঞ্জ ফেস করার ক্ষমতা বেড়ে যায়। আপনি ফিজিক্যালি এনার্জেটিক থাকেন, মেন্টালি শান্ত ও ফোকাস থাকেন, আবার প্রতিদিন নতুন কিছু শিখে কনফিডেন্টও হচ্ছেন। এই যে একটা কম্বাইন্ড শক্তি, এটাই আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখে। তাই এটা শুধু দিনের ম্যানেজমেন্ট নয়, এটা লাইফেরই ম্যানেজমেন্ট। শরীর, মন আর মেধা, তিনের সমন্বয়, এটা সত্যি একটা হোলিস্টিক অ্যাপ্রোচ। বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, এই দর্শনটা নিলে জীবনে কি ধরনের পরিবর্তন আসতে পারে? সূত্রে কিছু প্রশ্নও তো ছিল যেগুলো নিজেকে করার মতো। হ্যাঁ, সূত্রগুলোতে কিছু বেশ পাওয়ারফুল প্রশ্ন আছে যে আমাদের একটু নিজেদের মুখোমুখি করে। যেমন, আমরা কি একটা গড়পড়াতা জীবন কাটিয়ে ভিড়ে হারিয়ে যেতে চাই, নাকি নিজেদের বেস্ট ভার্সন হয়ে পৃথিবীতে একটা ছাপ রেখে যেতে চাই? গভীর প্রশ্ন। আমরা কি শুধু বেঁচে থাকার জন্য বাঁচব, নাকি আমাদের ভেতরের যে স্বপ্নগুলো আছে সেগুলোকে সত্যি করার চেষ্টা করব? দিনের পর দিন একই রুটিনে আটকে থেকে সময় নষ্ট করব, নাকি প্রতিদিন একটু একটু করে নিজেদের উন্নত করার চেষ্টা করব? এই প্রশ্নগুলো আসলেই ভাবায়, নিজেদের জীবনের প্রতি একটা দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। আচ্ছা, সূত্র অনুযায়ী যদি কেউ সত্যি সত্যি 1 বছর ধরে এই 5টার ক্লাবের নিয়মটা মেনে চলে, তাহলে তার জীবনে কি হতে পারে? লেখক তো বেশ উচ্চাকাঙ্ক্ষী একটা ছবি এঁকেছেন। তার মতে 1 বছর এটা করলে প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যায়, ক্রিয়েটিভিটি নতুন লেভেলে পৌঁছায়, ফিজিক্যাল হেলথ অনেক ভালো হয়, আর মেন্টাল পিস বা মানসিক শান্তি আসে। বাহ! তিনি বিশ্বাস করেন এই অভ্যাসটা সাধারণ মানুষকে অসাধারণ জায়গায় নিয়ে যেতে পারে, যদি তারা ওই ডেডিকেশনটা দেখাতে পারে আর কি, লেগে থাকতে পারে। এটা অনেকটা পাহাড় চড়ার মতো, রাস্তাটা কঠিন কিন্তু চূড়া থেকে ভিউটা দারুণ। অবশ্যই, কিন্তু বাস্তবে এটা করতে গেলে, প্রতিদিনের জীবনে প্রয়োগ করতে গেলে কিছু নির্দিষ্ট স্টেপস তো নিতে হবে। এই অভ্যাসটা শুরু বা ধরে রাখার জন্য সূত্রগুলোতে কি কোনো প্র্যাকটিক্যাল পরামর্শ আছে, বিশেষ করে এখনকার দিনে যেখানে এত ডিস্ট্র্যাকশন? হ্যাঁ, বেশ কিছু কাজের পরামর্শের কথা বলা আছে। প্রথমত, রাতের রুটিন ঠিক করা। ঘুমের কোয়ালিটির উপর খুব জোর দেওয়া হয়েছে। রাতে ভালো ঘুম না হলে ভোরে ওঠা প্রায় অসম্ভব। ঠিক। তাই শোবার অন্তত 1 ঘন্টা আগে সব ডিজিটাল ডিভাইস বন্ধ রাখা, হালকা গরম জলে স্নান বা বই পড়া, এরকম শান্ত কিছু করা। ঘুমের প্রস্তুতি নেওয়া। একদম। দ্বিতীয়ত, সকালের প্রথম কাজ অ্যালার্ম বাজার সাথে সাথে বিছানা ছাড়া। যত দেরি হবে ঘুমিয়ে পড়ার চান্স তত বেশি। হ্যাঁ, এটা খুব সত্যি। তৃতীয়ত, ভোরের ওই 1 ঘন্টাকে একদম ডিস্ট্র্যাকশন ফ্রি রাখা, ফোন চেক না করা, সোশ্যাল মিডিয়া বা নিউজ না দেখা। ওই সময়টা শুধু নিজের জন্য। এই ফোন চেক না করাটাই তো মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ আজকাল। ঘুম ভাঙলেই হাতে ফোন চলে আসে। ঠিক তাই। আর লেখক এই অভ্যাসটাকে বদলাতে বলছেন সচেতনভাবে। যেমন, ফোন বেডরুমের বাইরে চার্জে দেওয়া, যাতে সকালে প্রথমেই হাতে না আসে। আর নিজের ফিক্টরি আওয়ারের জন্য একটা নির্দিষ্ট জায়গা তৈরি করা, যেখানে শান্তিতে কাজগুলো করা যায়। আর সবচেয়ে জরুরি হলো লক্ষ্যটা মনে রাখা, কেন এটা করছেন। এটাই কঠিন সময়ে মোটিভেশন দেবে। সময়কে লেখক সবচেয়ে দামি অ্যাসেট বা সম্পদ হিসেবে দেখছেন, আর ভোরবেলাটা হলো সেই সম্পদের বেস্ট ইউজ করার সুযোগ। তার পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ভোর 5টায় ওঠাটা একটা প্রতীক। এটা আসলে সারা দিন এবং জীবনের উপর কন্ট্রোল আনার প্রথম ধাপ। হ্যাঁ, 2020 ফর্মুলা দিয়ে শরীর, মন, মেধার যত্ন নেওয়া আর চ্যালেঞ্জ সত্ত্বেও লেগে থাকতে পারলে জীবনে বড় পরিবর্তন আসতে পারে। সকালটাকে জিততে পারলে দিনটাকেও জেতা যায়। এটাই কি মূল মেসেজ? একদম, এটাই হলো সারমর্ম। সকালের ওই শান্ত নিরিবিলি সময়টা, যখন বাইরের কোনো চাপ নেই, তখন নিজের সেরা ভার্সনটা তৈরি করার জন্য ইনভেস্ট করা। এটা একটা লম্বা দৌড়, যেখানে প্রতিদিনের ছোট ছোট জয়গুলো মিলেই শেষ পর্যন্ত বড় সাফল্য আসে। শ্রেষ্ঠত্ব তো কোনো একটা কাজ নয়, এটা অভ্যাসের ফল। আলোচনাটা সত্যিই খুব গভীর আর ইন্সপায়ারিং হলো। শেষ করার আগে একটা ভাবনা শুধু রেখে যেতে চাই। আমাদের সূত্রগুলোর মূল চ্যালেঞ্জ থেকে এটা আসছে, কাউকে উদ্দেশ্য করে নয়, কিন্তু সবার ভাবনার জন্য। যদি কাল সকাল থেকেই নিজের জন্য 1 ঘন্টা সময় বের করার সিদ্ধান্ত কেউ নেয়, তাহলে কি হতে পারে?
এই পথে চলতে গেলে কোনো পুরনো অভ্যাস বা আরামকে হয়তো ছাড়তে হতে পারে। আর এই রাস্তাটা, যেটা শুরুতে কঠিন, মাঝপথে এলোমেলো, সেটা কি সত্যিই নিজেকে নতুন করে আবিষ্কার করার দিকে, নিজের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তোলার দিকে নিয়ে যেতে পারে? খুব পাওয়ারফুল প্রশ্ন, আর এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করাটাই হয়তো এই আলোচনার সবচেয়ে জরুরি দিক। সূত্রগুলো যে সম্ভাবনার কথা বলছে তা হলো এই চেষ্টার বিনিময়ে যা পাওয়া যায় তা হলো একটা অসাধারণ অর্থপূর্ণ জীবন। আর সেটাই হয়তো দি 5am ক্লাবের আসল কথা। এই পথটা হয়তো সবার জন্য না, কিন্তু যারা হাঁটতে রাজি তাদের জন্য একটা অন্যরকম রূপান্তর অপেক্ষা করছে।